আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে এবং এমন পরিস্থিতি আসতে চলেছে পাকিস্তানে মন্বন্তরের মতন সিচুয়েশন চলে আসবে খুব তাড়াতাড়ি। নমস্কার, এনটিভি ডব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের যে বিষয়, মানবীয় দৃষ্টিতে দেখলে পরে বিষয়টি সত্যি খারাপ। আর বিষয়টি যখন পাকিস্তানের মানুষ বা সাধারণ মানুষ তারা যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছে, যাদের নিত্য সঙ্গী হয়ে গিয়েছে অনাহার। এই যে পাকিস্তানের বিশাল খাদ্য সংকট, এই খাদ্য সংকট শুধু এবছর নয়, প্রায় গত 1-2 বছর ধরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ক্রমাগত হারে। এবং যেটার মূল কারণ হিসেবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সেখানকার পরিকল্পনার বড় ধরনের অভাব। জনগণ খেতে পাচ্ছে না, সেদিকে নজর নেই। নজর কিভাবে ভারতকে তুলোধনা করব, ভারতকে তুলোধনা করেই তারা আনন্দ পাবে। পেটে জনগণ খেতে পাক আর না পাক সেদিকে তারা তাকিয়ে দেখছে না। পাকিস্তানে এই যে খাদ্য সংকট দেখা দিয়েছে, বিশেষ করে গম পাকিস্তানে নেই, আগে তো এই অবস্থা ছিল না। এর কারণ অনেক কিছু রয়েছে, যে কারণগুলোর মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে একেবারে উৎপাদন ঘটছে না, তারপর বেশি করে আমদানি করতে হচ্ছে, আর যার ফলে অর্থনৈতিক সংকট বাড়ছে ক্রমাগত হারে। জলবায়ু পরিবর্তন যেমন ঘটছে, দ্বিতীয় পর্যায়ে ভূগর্ভস্থ যে জল যাতে গাছ উৎপাদন হয়, সেই ভূগর্ভস্থ জল তারা নিঃশেষ করে দিয়েছে মূর্খের মতন ব্যবহার করে। আমরা ভারতীয়রা যে খুব ভালোভাবে ব্যবহার করছি তা নয়, আমাদেরও সমস্যা রয়েছে, কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে। কিন্তু এই দেশটার কাছে না আছে কোন রকম পরিকল্পনা, না আছে কোন রকম বুদ্ধি, কোনো কিচ্ছু নেই। সেখানকার নদীগুলোর যে জলের প্রবাহ সেটা ক্রমাগত হারে নষ্ট হয়ে গিয়েছে। তার কারণ নদী বন্ধ করে ফেলছে, অবৈধ নির্মাণ হচ্ছে, ফলে নদীর প্রবাহও নেই। আর নদীর প্রবাহ যদি না থাকে, নদীর ধারে চাষাবাদ হবে কি করে? নদীমাতৃকা কথাটা তো এমনিই আছে, কারণ নদীর দুধারে ফসল চাষাবাদ এই সমস্ত হয়ে থাকে। নদী যদি না থাকে চাষাবাদটা হবে কি করে? সেটাই হয়েছে। আর জলবায়ু পরিবর্তনের কারণে কি ধরনের বীজ বপন করা প্রয়োজন, কি ধরনের প্রযুক্তি নেওয়া দরকার, কোনোটাই তাদের মাথাতেই নেই। কোন রকম বোধ বুদ্ধি গবেষণাগার কোনোটা সেখানে দেখতে পাওয়া যায় না। তো বাস্তবায়িত হবে কিভাবে? এবং প্রতি হেক্টর প্রতি যে উৎপাদন সেটাও মারাত্মক হারে কম। মারাত্মক। গোটা পৃথিবীর দিকে তাকান আর পাকিস্তানে তাকান, আকাশ আর পাতাল। পাকিস্তানে হেক্টর প্রতি উৎপাদন দেখতে পাওয়া যাচ্ছে মাত্র 2.9 টন, যেখানে বিশ্বের গড় প্রতি হেক্টরে 3.5 টনেরও বেশি। কি অবস্থা একবার ভাবুন, এতটা কম। এই উৎপাদনে খাবেটা কি? পাকিস্তানে না আছে গবেষণাগার, না আছে উন্নয়নশীল যন্ত্রপাতি, না আছে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, ফলে কৃষকদের মনোবল নামছে। কৃষকদের মনোবল যত নামবে, উৎপাদন করার ইচ্ছে তাদের মধ্যে আর থাকবে না, সেই কারণে ধীরে ধীরে ব্যর্থতা হয়ে যাচ্ছে। আর একটা বড় বিষয় সেটা হচ্ছে এমএসপি। পাকিস্তান অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ার কারণে তারা আইএমএফ থেকে সাহায্য নিয়েছিল, এবং আইএমএফ সাহায্য দেওয়ার সময় কিছু শর্ত আরোপ করেছিল। সেই শর্ততে তারা বলেছিল ভর্তুকি দেওয়া যাবে না, এবং পাকিস্তান কৃষি ক্ষেত্রে ভর্তুকিকে কমিয়ে দিয়েছে। এমন একটা অবস্থা, যখন দেশের কৃষিক্ষেত্রে ভর্তুকির প্রয়োজন তখন তারা ভর্তুকি তুলে দিল। এই অবস্থায় দাম, মানে বীজের দাম, সারের দাম মারাত্মক হারে বাড়তে শুরু করলো, আর যার ফলে কৃষকরা পড়ে গেল চরম অনিশ্চয়তার মধ্যে। খরচা করছে, উৎপাদন হচ্ছে না, সেই রকম বীজ নেই তাদের কাছে, সেই রকম টেকনোলজি তাদের কাছে নেই। বাধ্য হয়ে বাইরের দেশ থেকে তারা গম কিনে আনছে সমস্যা মেটানোর জন্য। এবং আইএমএফ যে সিদ্ধান্ত তাদেরকে বলেছিল যে এটা তোমাদের করতে হবে, তাদেরকে মানতেই হবে, কোনো উপায় নেই, বোঝাবে কি করে?
বোঝাবার তো কোনো উপায় নেই। আর এটা করলে পরে, দান ধ্যান করলে পরে আইএমএফ তাদেরকে টাকা দেবে না, কারণ আইএমএফ কেও তো শোধ করতে হবে। ভারতে দেখবেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে, দেখবেন তারা কি করে, তারা খাবার সংগ্রহ করে। পাকিস্তানে এই সংস্থা পেস্কো, তারা কি করেছে শুনলে অবাক হয়ে যাবেন। তাদের মানে নতুন করে কেনা তো ভুলে যান, যা মজুদ ছিল সব বেচে খেয়ে নিয়েছে, এত দুরাচার। তারপরে রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেই, টন টন গম সেখানে নষ্ট হয়ে গিয়েছে, পোকা লেগে গিয়েছে, আর যেগুলো ভালো ছিল সেগুলো সব বিক্রয় করে দিয়েছে। দেশের দুঃসময়ের জন্যই কিন্তু এই কর্পোরেশন গুলো গঠন করা হয়, যাতে দেশের দুঃসময়ে এইগুলোকে সাপ্লাই দিয়ে মানুষকে বাঁচানো যায়। আর এই মোটা বুদ্ধির মানুষগুলোর কাছে এই ধরনের কোনো কিছু নেই, ফলে বাজারে আতঙ্ক বাড়ছে। গম সংগ্রহ করতে হচ্ছে বহু মূল্যে, বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে। তারপর রয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ বা ব্যবসায়ী যারা রয়েছে, তাদের মধ্যে কালোবাজারি করার প্রবণতা। সততা তো নেই, সঠতা রয়েছে, এবং সততা না থাকার কারণে যে পরিমাণ কালোবাজারি সেখানে চলছে, সেখানে কৃত্রিম ভাবে মূল্যকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাষ্ট্রশক্তি কিচ্ছু নেই, এত রাষ্ট্রশক্তির অভাব, এইগুলোকে ঠিকঠাক মতন মেনটেন করার মতন জায়গা নেই। কৃত্রিম ভাবে একটা অভাব তৈরি করে দেওয়া হয়েছে, কৃত্রিম অভাব, এবং সেই অভাবটাকে যে ঠিকঠাক পরিপূরণ করবে তার কোনো কিচ্ছু নেই। অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ পড়ে গিয়েছে, এবং সাধারণ মানুষ পর পর তারা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। 2023 সালে 2.2 মিলিয়ন টন তাদেরকে বাইরে থেকে গম আনতে হয়েছিল, এবং পাকিস্তানের গম আমদানি করতে তারা বাইরের দেশগুলোকে অনুরোধ করছে যে কম দামে গম দিন, মানে আপনাদের বাজে গম যদি ঘোড়ায় খাওয়া টাওয়া থাকে, সেগুলোর দাম কম, তো সেগুলো আমাদের পাঠান। 2025 সালের মধ্যে 3 মিলিয়ন টনেরও বেশি তাদেরকে আনতে হবে, মানে কোন পর্যায়ে পৌঁছচ্ছে একবার ভাবুন। পাকিস্তানের যে রিজার্ভ মুদ্রা সেটা কমে গিয়েছে 9 বিলিয়ন ডলারেরও নিচে, একেবারে হাহাকার অবস্থা। গম কিনতে তাদের এই মুদ্রাকে খরচ করতে হচ্ছে। আমরা ভাবতেই পারি না যে ভারতবর্ষে এরকম কি হতে পারে, এইরকম একটা পরিস্থিতি। মানুষ তো, এবং আন্তর্জাতিক বাজারের যারা বিক্রি করে গম, তারাও পেয়ে গিয়েছে মজা, তারা অতিরিক্ত দাম দিয়ে তারপর কিনছে। আরেকটি যেটা বিষয়, সেটা হচ্ছে পাকিস্তানের যে টাকা বা রুপি, সেটা কমতে শুরু করে দিয়েছে বহুদিন আগে। ছিল বোধহয় 180 22 সালে, তারপর হলো 150, তারপর হলো 160, এখন $1 সমান 280 টাকা। কোথায় পড়ে আছে একবার ভাবুন, $1 সমান 280 টাকা। এই রকম অবস্থা সেখানে চলছে। মানুষ বাইরে থেকে কিনতে গেলেও তাদের তো প্রচুর টাকা পড়ে যাবে, তারা টাকা কোথায় পাবে? একই মুদ্রাস্ফীতি প্রচুর হারে বেড়ে গিয়েছে। পাকিস্তানে 1 কেজি মানে গম, 1 কেজি গম কিনতে গেলে আপনাকে 450 থেকে 500 টাকা খরচ করতে হবে। এই বিপুল মুদ্রাস্ফীতি সাধারণ মানুষ কি খাবে? কাদামাটি খেয়ে তো আর বাঁচতে পারবে না। এই যে পাকিস্তানের অবস্থা, এটা পরিবর্তন করতে গেলে খুব তাড়াতাড়ি পরিকল্পনার দরকার, খুব তাড়াতাড়ি। বিশ্ব ব্যাংক তাদেরকে বলেছে যে না ঠিক আছে, আমরা তোমাদেরকে লোন দেব, অবশ্যই দেব, টাকা পয়সা দেব, তবে তোমাদের কিছু প্রজেক্ট দেখাতে হবে। এইবারে তারা প্রজেক্ট ভাবছে কি করব আমরা। অশিক্ষিত দেশ, মূর্খ দেশ, মানুষকে বাঁচাতে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা তারা জানে না। কাজেই এখন ভেবেচিন্তে বেড়াচ্ছে কি করব। পাকিস্তান যদি বাঁচতে চায়, সেই ক্ষেত্রে তাদেরকে অতি দ্রুততার সঙ্গে নিজেদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করতে হবে। নতুন নতুন বীজ আনতে হবে, নতুন টেকনোলজি আনতে হবে। অল্প জলে কিভাবে কোন বীজ উৎপাদন বেশি করবে সেই রকম বিষয়কে আনতে হবে, এবং পাশাপাশি জাতিসংঘের যে বিশ্ব খাদ্য কর্মসূচি, সেই কর্মসূচি গ্রহণ করতে হবে, তাদের কথা অনুসারে চলতে হবে। বালুচিস্তানটার অবস্থা তো খুবই খারাপ, সেখানে তো মানুষজন রীতিমতো খেতে পাচ্ছে না, কিচ্ছু মজুদ নেই। ধীরে ধীরে মজুদ বাড়াতে হবে, দরকার পড়লে বাইরের দেশ থেকে ভিক্ষা করতে হবে, যে বাইরের দেশ থেকে ভিক্ষা করি, যদি কিছু দেয় সেগুলোকে মজুদ করব। ভিক্ষা দেওয়ার মতন দেশ বহু রয়েছে, ভারতকে বললে ভারতই গম টম ভিক্ষা দিয়ে দেবে, যাই নিয়ে নাও, খেয়ে বাঁচো, না বললে কেন দিতে যাবে। এরা আবার নাকি অন্য দেশকে সাপ্লাই দেয় চাল, কি অদ্ভুত ব্যাপার। কথা বিশ্বাস অনেকের হবে না, অন্তত এই পাশের দেশটার বিশ্বাস হবে না। তাদেরকে বলবো গুগল করুন, এই আর্টিকেল আমার বানানো নয়, প্রচুর আর্টিকেল রয়েছে এইভাবে যে খাদ্য সংকটে
পাকিস্তান পড়ে গিয়েছে মারাত্মক হারে। কৃষকদের অবস্থা একটা শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে। তারা কোথায় যাবে, কি করবে? মানুষের জন্য কষ্ট হয়, কিন্তু দেশটার জন্য কোনো কষ্ট নেই, কারণ এই দেশটা গদ্দার এবং এই দেশটা পারে শুধুমাত্র মানুষের প্রাণ নিতে। প্রাণ বাঁচানোর এদের কোনো হাতিয়ার নেই, এরা প্রাণ নিতে জানে, এর থেকে বেশি কিছু নয়। আজকে ছোট্ট প্রতিবেদন, কি বলবেন পাকিস্তানের এই অবস্থা নিয়ে? অনেকে বলবেন এটা হওয়ার ছিল, পেছনে লাগার ফল, উপরওয়ালার দৃষ্টি পড়ে গিয়েছে। কার দৃষ্টি পড়েছে জানা নেই, তবে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অনাহার খুব তাড়াতাড়ি এই গোটা দেশটাকে গ্রাস করে নেবে, এটা একেবারে বাস্তব। যাই হোক, আজকের প্রতিবেদন নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। পাকিস্তান কি করলে বাঁচবে, আর পাকিস্তানের পরবর্তী করণীয় কি হতে পারে, আর কি হতে চলেছে পাকিস্তানের সঙ্গে, এটাও জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।